সিরাজগঞ্জের পক্ষ থেকে পলাতক ও গুপ্তরা মুদ্রার এপিঠ ওপিঠ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান তারেক রহমানের। গণতন্ত্র ফেরাতে জুলাইয়ের মতো ভোট কেন্দ্রে আসার আহ্বান। গুপ্ত বলে উপহাসকারীদের চেহারা আয়নায় দেখার আহ্বান জামায়াত আমিরের। দুর্নীতি চাঁদাবাজি ছাড়লে দেশ গড়তে সঙ্গে নেয়ার ঘোষণা, জবাবদিহি নিশ্চিতের অঙ্গীকার। ছুটির দিনে তুঙ্গে প্রচার যুদ্ধ, পাল্টাপাল্টি অভিযোগে উত্তাপ। স্বাধীনতা বিরোধীদের হাতে দেশ নিরাপদ নয় বলছে বিএনপি। ব্যর্থদের দেখতে চায় না জনগণ, দাবি জামায়াতের। এবার নির্বাচনে অনিয়মের কোনো সুযোগ নেই, ভোটেই ঠিক হবে জয় পরাজয়, জানালেন ইসি সানাউল্লাহ। নিরাপত্তায় মাঠে থাকবে বিজিবির 37,000 সদস্য, ব্যবহার করবে না মরণাস্ত্র। এবং নিউমেরিং টার্মিনাল বিদেশিদের কাছে ইজারার সিদ্ধান্তের প্রতিবাদে ধর্মঘটে শ্রমিকরা। বহির্নোঙরেও পণ্য খালাস বন্ধের হুঁশিয়ারি, বিশৃঙ্খলা হলে ব্যবস্থার ঘোষণা কর্তৃপক্ষের। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি জিন্নাতারা জশোয়া। পলাতকদের সঙ্গে মিশে থাকা গুপ্তরা মুদ্রার এপিঠ ওপিঠ, ভোট নিয়ে ষড়যন্ত্র ও বিভ্রান্তি রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সিরাজগঞ্জে নির্বাচনী জনসভায় তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে এই জেলা হবে তাঁত শিল্প নগরী, দেশের তাঁতপণ্য রফতানি হবে বিদেশে। পরে টাঙ্গাইলে জনসভায় গণতন্ত্র ফেরাতে জুলাই গণ অভ্যুত্থানের মতো ভোট কেন্দ্রে মানুষকে আসার আহ্বান জানান তারেক রহমান। মেজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। সিরাজগঞ্জের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। অপেক্ষা, প্রিয় মানুষকে দেখতে যত আয়োজন, লাখো মানুষের গগন বিদারী স্লোগানে প্রকম্পিত সিরাজগঞ্জ। অপেক্ষার অবসান হতেই উচ্ছ্বাসে মেতে ওঠেন বিএনপি নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ। তারেক রহমান এগিয়ে চলো, সিরাজগঞ্জবাসী তোমার সাথে। বিসিক শিল্প পার্কের মঞ্চে এসে উপস্থিত জনতার ভালোবাসায় সিক্ত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। হাত নেড়ে সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। 2 দশক পর সিরাজগঞ্জে আসেন বিএনপি চেয়ারম্যান। বরাবরের মতোই নির্বাচনী প্রচারণায় সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানও তার সঙ্গে ছিলেন। 12 তারিখে যদি আপনারা জবাব দিতে পারেন ধানের শীষে সিল মারার মাধ্যমে, তাহলে সেই স্বৈরাচাররা যারা আপনার অধিকার কেড়ে নিয়েছিল তারা তাদের জবাব পাবে। বিএনপি চেয়ারম্যান তার বক্তব্যে সব দল, মত ও ধর্মবর্ণের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গঠনের কথা জানান। বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সিরাজগঞ্জ হবে তাঁত শিল্প নগরী। কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের জন্য পরিকল্পনার কথা জানান তারেক রহমান। আগামী দিনে আমরা সিরাজগঞ্জ, পাবনায় উৎপাদিত তাঁত পণ্য আমরা সমগ্র বিশ্বে আমরা রফতানি করতে চাই। বিএনপি চেয়ারম্যান বলেন, সমালোচনা নয়, মানুষ জানতে চায় তাদের জন্য কে কোন পরিকল্পনা হাতে নিয়েছে। বিএনপির রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে, তাই দেশ ও মানুষের জন্য তাদের পরিকল্পনাও আছে, যা বাস্তবায়নে সাধারণ মানুষের সমর্থন চান তারেক রহমান। বাংলাদেশের মানুষ এখন দেখতে চায় যে কোন রাজনৈতিক দল কি পরিকল্পনা গ্রহণ করবে দেশ এবং জনগণের জন্য, যাতে জনগণ এবং দেশ আগামীতে সামনের দিকে এগিয়ে যেতে পারে। আমরা আপনাদের সামনে পরিকল্পনা দিয়েছি প্রিয় ভাই বোনেরা, বিএনপি আপনাদের সামনে পরিকল্পনা দিয়েছে এবং এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যেই দলের অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে সুন্দরভাবে সামনের দিকে পরিচালিত করতে হয়। একটি গোষ্ঠী জনগণকে বিভ্রান্ত করতে জানিয়ে বিএনপি চেয়ারম্যান সবাইকে তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান। বলেন, গুপ্ত থেকে তারা পতিত স্বৈরাচার সরকারের সঙ্গে এক হয়ে কাজ করেছে, তারা পতিতদের এপিঠ আর ওপিঠ বলেও মন্তব্য করেন তারেক রহমান। আমাদেরকে সতর্ক থাকতে হবে যে জুলাই আগস্টে গত 16 বছর ধরে আমাদের যে সকল ভাই বোনেরা নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, সেই অধিকারকে আবার যেন ষড়যন্ত্র করে কেউ স্তব্ধ করে দিতে না পারে, ছিনিয়ে নিয়ে নিতে না পারে। যারা এসে বিভ্রান্তিমূলক কথা ছড়াবে তাদের একটাই নাম, তারা হচ্ছে গুপ্ত। কারণ তাদেরকে গত 16 বছর আমরা দেখি নাই। তারা এদের সাথে মিশে ছিল, যারা 5 তারিখে পালিয়ে গিয়েছে তাদের সাথে তলে তলে এরা মিশে ছিল। সবসময় দেখবেন এরা সব একই সাথে ছিল, এপিঠ আর ওপি।
সিরাজগঞ্জের এই জনসমাবেশ থেকে শেষ হলো তারেক রহমানের উত্তরের জনপদে নির্বাচনী প্রচারণা। নানা প্রতিশ্রুতির পাশাপাশি তিনি আবারও ধানের শীষের পক্ষে ভোট চাইলেন। বললেন বিজয়ী হলে প্রথম দিন থেকে মানুষের জন্য কাজ করবেন, দেশ গড়ার জন্য কাজ করবেন তিনি। সিরাজগঞ্জ থেকে টাঙ্গাইলের জনসভায় যোগ দেন তারেক রহমান। গণতন্ত্র ফেরাতে জুলাই গণঅভ্যুত্থানের মতোই মানুষকে ভোট কেন্দ্রে আসার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। 5 তারিখে দল মত নির্বিশেষে বাংলাদেশের জনগণ যেমন রাজপথে নেমে এসেছিল, ঠিক একইভাবে আগামী 12 তারিখের নির্বাচনে আপনারা যারা ভোটার, আপনাদের সকলকে ভোট কেন্দ্রে নেমে আসতে হবে। গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় 12ই ফেব্রুয়ারি জনগণ ধানের শীষের পক্ষে ভোট দেবে বলে প্রত্যাশা করেন বিএনপি চেয়ারম্যান। 12 তারিখে আপনারা বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারেন সঠিক ব্যক্তির পক্ষে রায় প্রদানের মাধ্যমে। আহমেদ সারহিন, সময় সংবাদ। কারণ আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পরিকল্পনা তুলে ধরেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সন্ধ্যা 7টায় দলের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রচারিত পডকাস্টে তিনি বলেন, আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে প্রাথমিক শিক্ষকদের ওয়ান টিচার ওয়ান ট্যাব কর্মসূচি নেওয়া হবে। শিশুদের খেলাধুলায় প্রশিক্ষণ ও সহশিক্ষা কার্যক্রমে দক্ষ করে গড়ে তোলার পরিকল্পনাও তুলে ধরেন তারেক রহমান। শুরু করে একদম ক্লাস 12 পর্যন্ত। দ্বিতীয়বারের মতো পডকাস্টে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তুলে ধরেন শিক্ষা নিয়ে নিজের পরিকল্পনা। শনিবার সন্ধ্যা 7টায় পডকাস্টটি প্রচারিত হয় বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। প্রাইমারি শিক্ষা ব্যবস্থাটাকে আমরা একটু সুন্দর করে গুছিয়ে সাজাতে চাই। পডকাস্ট 2 এ আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে প্রাথমিক শিক্ষকদের ওয়ান টিচার ওয়ান ট্যাব প্রশিক্ষণের মাধ্যমে যাত্রা শুরু করার কথা জানান তারেক রহমান। জানান বাংলা ইংরেজির সঙ্গে বিভিন্ন দেশের ভাষা শেখানোর ব্যবস্থা করা হবে, যাতে বিদেশে গেলে কাজ পেতে সহায়ক হয়ে ওঠে। আমরা এই টিচারদের কাছে ছোট ট্যাব বা কম্পিউটার পৌঁছে দিতে চাচ্ছি। প্রথমে তাদের কিভাবে এটি পরিচালনা করবেন, তারা কিভাবে এটি চালাবেন, তারা জেলায় জেলায় আমরা তাদেরকে সেটি শিখাবো। তারা যদি বাংলা পারে, তারা যদি ইংরেজি পারে এবং ইংরেজি ভাষার পাশাপাশি যদি আরেকটি ভাষা, তৃতীয় একটি ভাষা সে যদি জানে, তাহলে বড় হয়ে সে যদি তার সেই জানা ভাষার দেশে যায় বা যেতে পারে, তাহলে নিশ্চয়ই সে একটা ভালো কর্মসংস্থান খুঁজে বের করতে পারবে। কাজেই আমরা সরকার থেকে কয়েকটি ভাষা শেখানোর ব্যবস্থা করব। প্রাথমিক পর্যায় থেকেই শিশুদের খেলাধুলা ও মেধাভিত্তিক এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে দক্ষ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা বিএনপি চেয়ারম্যানের। যারা যেই স্পোর্টসে ভালো, এরকম 6-7টি স্পোর্টস আমরা রাখবো স্কুল সিলেবাসের ভিতরে। অনেক শিশুরই অনেক ইচ্ছে আছে, কেউ হয়তো গান শিখবে, কেউ হয়তো গিটার বাজানো শিখতে চাইছে, কেউ হয়তো কবিতা আবৃত্তি শিখতে চাইছে, কেউ হয়তো ছবি আঁকতে চাইছে। তাকে আমরা সেই সুযোগটি করে দিতে চাই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আধুনিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করতে পারলেই দেশ ও জাতি সামনের দিকে দ্রুত অগ্রসর হবে বলে বিশ্বাস করেন তারেক রহমান। থিওরিটিক্যাল নলেজটা আমরা বাচ্চাদেরকে শেখাতে চাই। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। ছোটবেলা থেকে যখন একটি গুপ্ত বলে উপহাসকারীদের চেহারা আয়নায় দেখার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। দুর্নীতি, চাঁদাবাজি ছাড়লে দেশ গড়তে পরাজিতদেরও সঙ্গে নেয়ার ঘোষণা দিয়েছেন তিনি। কুমিল্লার কেরানীগঞ্জ ও ঢাকার কলাবাগানে নির্বাচনী জনসভায় তিনি বলেছেন, ভোট বানচালের চেষ্টা করলে প্রতিহত করা হবে। স্লোগানে স্লোগানে মুখরিত কুমিল্লার 14 গ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ। নির্বাচনী জনসভায় উপস্থিত নানা বয়সী মানুষ। একে একে মঞ্চে আসেন 11 দলের শীর্ষ নেতারাও। গণঅভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্র ব্যবস্থায় যে পরিবর্তনের শুরু, তার ধারাবাহিকতা আগামী নির্বাচনেও অক্ষুণ্ণ থাকবে বলে মত নেতাদের। অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ঐতিহাসিক গণভোটের মধ্য দিয়ে এদেশের মানুষ নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য মুখিয়ে আছে। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, এটা একটা সাধারণ নির্বাচন। এটা গত 16 বছর তাদের লড়াইয়ের ফসল। যারা এটা মনে করছে তারা ভুল ভাবছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, নির্বাচনকে তারা হস্তক্ষেপ করার চেষ্টা করে
তাদের বিরুদ্ধেও বাংলাদেশের জনগণ দাঁড়াবে। বক্তব্যে সবার জন্য নিরাপদ বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার করেন জামায়াত আমির। দুর্নীতি চাঁদাবাজি ছাড়লে নির্বাচনে পরাজিতদেরও দেশ গড়তে সঙ্গী করার কথা জানান ডাক্তার শফিকুর রহমান। আমরা যদি বিজয়ী হই, আমরা তাদেরকেও বলবো, আসেন আপনারা অবদান রাখেন। শর্ত মাত্র 3টা মানলেই হবে। নাম্বার 1, স্বীকার করতে হবে নিজে কেউ অপরাধ করবেন না, নিজে কেউ দুর্নীতি করবেন না, ব্যাংক ডাকাতি, শেয়ার মার্কেট লুট করবেন না, জনগণের পকেটে হাত দিবেন না এবং কোনো দুর্নীতিবাজকে নিজের বগলের তলে আশ্রয় দেবেন না। পরে কুমিল্লার নিমসারে পথসভায় জামায়াত আমির বলেন, ক্ষমতায় গেলে জামায়াতের সকল প্রতিনিধি থাকবেন জবাবদিহিতার আওতায়। আমরা উন্মুক্ত ময়দানে আজকে ঘোষণা দিয়ে যাচ্ছি, তার প্রত্যেকটি কাজের দিকে আপনারা তীক্ষ্ণ নজর রাখবেন। যদি জনস্বার্থের বিরুদ্ধে তার দ্বারা কিছু হয়, সাথে সাথে ধরে ফেলবেন, ছাড় দিবেন না। এই ধরে ফেলাটাই হবে তাকে সহযোগিতা করা। চট্টগ্রাম সফরের দ্বিতীয় দিনে কুমিল্লার বিভিন্ন এলাকায় জনসভা এবং পথসভা করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এসব কার্যক্রমে তিনি এই এলাকার মানুষদের জন্য আলাদা পরিকল্পনার কথা জানিয়েছেন, যা বাস্তবায়িত হবে আগামী নির্বাচনে জয়ী হওয়ার পর। ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিম। এরপর বিকেলে ঢাকার কেরানীগঞ্জে নির্বাচনী জনসভায় 11 দলীয় ঐক্যের প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা ও শাপলাকলি প্রতীক তুলে দেন জামায়াত আমির। যারা অন্যদের গুপ্ত বলে উপহাস করছে, তাদের নিজেদের চেহারা আয়নায় দেখার আহ্বান জানান তিনি। নিজেই যারা গুপ্ত হয়ে উদাও হয়ে গিয়েছিল বছরের বছর, যারা মজলুমদেরকে বলে এরা নাকি গুপ্ত আর সুপ্ত। ভাই, একটু নিজের দিকে সবাই তাকাই। এদিন সন্ধ্যায় রাজধানীর কলাবাগান সরকারি স্টাফ কোয়ার্টার মাঠে ঢাকা 10 আসনের নির্বাচনী জনসভায় ডাক্তার শফিকুর রহমান বলেন, নারীদের ওপর হামলা করে এখনই ক্ষমতার দাপট দেখাতে ব্যস্ত হয়ে পড়েছে একটি দল। এ সময় ভোট বানচালের চেষ্টা করলে প্রতিহতের হুঁশিয়ারি দেন তিনি। আকাশে কিছু কালো চিল ঘোরাফেরা করছে, ওরা যদি ছু মেরে আপনাদের ভোটকে এলোমেলো করে দিতে চায়, সবগুলা ডানা খুলে ফেলবেন। আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দেব, এদিন শেষ। তোমারটা তুমি দাও, আমারটা আমি দিব। আমারটায় হাত দিবা না, হাত দিলে আগুন জ্বলে উঠবে। আগামী সরকার কোনো দল বা পরিবারের নয়, জনগণের হবে বলেও মন্তব্য করেন জামায়াত প্রধান। শফিক মুন্সি, সময় সংবাদ। ছুটির দিনে রাজধানীতে জমজমাট নির্বাচনী প্রচারণা। ভোটারের মন জয়ে প্রতিশ্রুতির ফুলঝুরি প্রার্থীদের। পাড়া মহল্লা ঘুরে ঘুরে চাইছেন ভোট। এ সময় প্রতিপক্ষের বিরুদ্ধে নির্বাচন বানচালের অভিযোগ করছেন প্রার্থীরা। ছুটির দিনের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। চষে বেড়াচ্ছেন পাড়া মহল্লা, অলিগলি। ঢাকা 8 আসনের ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস ভোটারদের মন জয় করতে সমর্থকদের নিয়ে চষে বেড়াচ্ছেন অলিগলি। এ সময় তিনি নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ করেন। একই আসনে 11 দলীয় জোটের প্রার্থী ও এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি হুঁশিয়ারি দেন, ভোট কেন্দ্র দখলকারী কেউ বাড়ি ফিরতে পারবেন না। বিশেষ করে কিছু ছেলেমেয়ে আছেন, তারা মনে করেন 24 তারিখে তারা সবকিছু উদ্ধার করে ফেলেছে। যারা ভোট কেন্দ্র দখল করতে আসবে, একজনও বাড়ি ফেরত যেতে পারবে, কারণ ভোট মানুষের আমানত, এটা আমরা রক্ষা করব। এদিকে ঢাকা 16 আসনে বিএনপির প্রার্থী আমিনুল হক মিরপুর পল্লবী এলাকায় গণসংযোগ করেন। বলেন, ভোট কারচুপির চেষ্টা চালাচ্ছে একটি দল। একই আসনে জামাতের প্রার্থী মোহাম্মদ আব্দুল বাতেন পল্লবী উত্তরে গণসংযোগ করেন। অভিযোগ করেন, উস্কানিমূলক কর্মকাণ্ড করছে প্রতিপক্ষ। আমরা যেখানে উঠান বৈঠক করি, পাশে যে উস্কানিমূলক স্লোগান দেওয়া হয়, তারপরে আমরা যেখানে গণসংযোগ করি সেখানে পাশ দিয়ে ইচ্ছাকৃতভাবে মিছিল না হয়। যারা এই ধরনের মিথ্যাচার, মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, তাদের রায় ব্যালটের মাধ্যমে 12 ফেব্রুয়ারি এদেশের সাধারণ মানুষ অবশ্যই দিবে। এদিকে ঢাকা 6 আসনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন প্রচারণায় অংশ নিয়ে নির্বাচন প্রক্রিয়াকে বিতর্কিত করে ভোট বানচালের অপচেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেন। ঢাকা 10 আসনে উন্নয়নের প্রতিশ্রুতি দেন বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম রবি। এদিকে ঢাকা 7 আসনে নির্বাচনী জনসভায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেন, তারেক রহমানকে নিয়ে জামাত আমিরের মন্তব্য সীমা লঙ্ঘন করেছে। মনে হচ্ছে যে আগামী দিনে কোনোভাবে যদি তারা রাষ্ট্র
ক্ষমতায় আসতে পারে তাহলে তারা নারীদের স্বাধীনতা হরণ করবে। আপনার বাংলাদেশ আগামীতে আপনার মতো করে চলবে কিনা, জন আকাঙ্ক্ষা ধারণ করে চলবে কিনা, জনগণের ক্ষমতা নিশ্চিত করবে কিনা সেই নির্বাচন। ডাক্তার শফিকুর রহমান, আপনার কথাবার্তার সীমা ছাড়িয়ে গেছে। গতকাল নোয়াখালীতে দাঁড়িয়ে আপনি বলেছেন তারেক রহমান নাকি 17 বছর গুপ্তভাবে লন্ডনে ছিল। তারেক রহমান কিভাবে তার কোমর ভেঙে দেওয়ার পরে তাকে বিদেশ পাঠিয়েছে সবাই জানে দেশের মানুষ। আপনারা গুপ্ত অবস্থা আওয়ামী লীগের থেকে এখন আবার সুপ্ত হয়েছেন। অতএব এই মুনাফিকদেরকে আল্লাহ কখনো পছন্দ করে না। আপনার ইমান আকীদা বিক্রি করছেন, আল্লাহর গজব ইনশাআল্লাহ আপনাদের উপর পড়বে 12 ফেব্রুয়ারি। সন্ধ্যার পর কল্যাণপুরের অলিতে গলিতে প্রচারণায় নামেন ঢাকা 14 আসনের জামাত ইসলামীর প্রার্থী মীর আহমদ বিন কাশেম আরমান। ভোটাররা পরিবর্তনের আশায় ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে আছেন বলে জানান তিনি। সবার চাওয়া একটাই, পরিবর্তন। তারা হাঁপিয়ে উঠেছে এই পুরনো ব্যবস্থায়, তারা হাঁপিয়ে উঠেছে কালো টাকার প্রভাব, পেশি শক্তির ব্যবহার, দুর্নীতি, চাঁদাবাজি, প্রকাশ্যে মাদক বিক্রি, এই সব কিছুতে তারা হাঁপিয়ে উঠেছে। 10 ফেব্রুয়ারির মধ্যে দলীয় ইশতেহার ভোটারদের কাছে তুলে ধরার সর্বোচ্চ চেষ্টা করছেন প্রার্থীরা। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম নির্বাচনী প্রচারণা। হাটবাজার ঘুরে ঘুরে ভোট চাইছেন প্রার্থীরা। স্বাধীনতা বিরোধীদের হাতে দেশের দায়িত্ব তুলে দেয়া নিরাপদ নয় বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। আর বিগত সময়ে ক্ষমতায় গিয়ে দেশ পরিচালনায় যারা ব্যর্থ হয়েছেন, জনগণ তাদের আর দেখতে চায় না বলে দাবি জামায়াতের প্রার্থীদের। তফসিল অনুযায়ী আর মাত্র 10 দিন ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রচারণার সুযোগ থাকছে। রাত দিন এক করে মাঠে ময়দানে ছুটে বেড়াচ্ছেন প্রার্থীরা। ভোটারকে আকৃষ্ট করতে এলাকার উন্নয়ন সহ দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ছুটির দিন কক্সবাজার 1 আসনের বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমেদ চকরিয়া ও পেকুয়া এলাকায় ধানের শীষের পক্ষে ভোট চান। ঠাকুরগাঁয়ে নির্বাচনী সভায় অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বাধীনতার বিরোধীদের হাতে দেশের দায়িত্ব তুলে দেয়া নিরাপদ নয় বলে মন্তব্য করেন তিনি। পাকিস্তান সেনাবাহিনীর পক্ষে যারা ছিল, ওরা ওই দলটা এখন এসে কিন্তু একবারের জন্য মাপ চায় না, ক্ষমা চায় না। আমি ওই সময় ভুল করছিলাম, এই ভুলগুলো ক্ষমা করে দিয়ে ভাই আমাকে রাজনীতি করার সুযোগ দাও, সেটা করে না। ধানের শেষে ভোট দিলে এইবার বাংলাদেশে এমন একটা শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে যাতে আর কোনোদিন আমাদের ভোটাধিকার আর কেউ হরণ করতে পারবে না। চাঁদপুর 3 আসনে শাহজাহান মিয়ার নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। যারা বিগত সময়ে ক্ষমতায় গিয়ে দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছেন, জনগণ তাদেরকে আর দেখতে চায় না বলে মন্তব্য করেন তিনি। যারা 54 বছরে পরীক্ষায় ফেল করেছে, ফেলু পার্টি, এই ফেলু পার্টিকে দিয়ে কি দেশ চলবে? চলবে না। এদিকে বগুড়ার আদমদিঘির রহিমউদ্দিন ডিগ্রি কলেজ মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত মার্চ ফর দাঁড়িপাল্লা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আওয়ামী লীগকে পুনর্বাসন করলে বিএনপি আবারও বিপদে পড়বে বলে মন্তব্য করেন তিনি। যদি আপনি আবারও শেখ হাসিনা কিংবা সজীব ওয়াদের জয়দের ফিরিয়ে এনে জামায়াতে ইসলামী, এনসিপি সহ যারা আছে তাদেরকে একটা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী দিয়ে আটকে রাখতে চান, এটা হবে আপনাদের ভুল ডিসিশন। নিজ নিজ দলের প্রতীকে ভোট চাওয়ার পাশাপাশি জুলাই সনদের ভিত্তিতে সাম্য ও ন্যায়ের দেশ গড়তে গণভোটে হ্যাঁর পক্ষেও ভোট চান প্রার্থীরা। তানজিল হাসনাত, সময় সংবাদ। সরকার গঠনের সুযোগ পেলে স্কুল, কলেজ, হাসপাতাল, রেল স্টেশন, বিমানবন্দর সহ জনবহুল গুরুত্বপূর্ণ স্থানে পর্যায়ক্রমে বিনামূল্যে ইন্টারনেট সুবিধা দেবে বিএনপি। নাগরিকের ব্যক্তিগত তথ্য সুরক্ষায় বিশেষ নজর দেবে বলেও জানিয়েছেন নেতারা। তথ্য প্রযুক্তি খাতে অনিয়ম, লুটপাট বন্ধের প্রতিশ্রুতি তাদের। প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলা এবং এ খাত থেকে উচ্চ আয়ের গল্প শুনিয়ে বিগত 15 বছরে দেশে হাইটেক পার্ক, ইনোভেশন সেন্টার স্থাপন সহ নানা প্রকল্প হাতে নেয় আওয়ামী লীগ সরকার। তবে অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্রে উঠে এসেছে অপরিকল্পিত এসব প্রকল্পে দুর্নীতি, লুটপাটের ফলে 29,000 কোটি টাকা বিনিয়োগ করেও ফলাফল শূন্য।
জাতীয় নির্বাচনের আগে শনিবার রাজধানীর বনানী ক্লাবে ন্যাশনালিস্ট আইসিটি ফোরাম আয়োজিত আগামীর বাংলাদেশ বিনির্মাণে আইসিটি সেক্টরের ভূমিকা ও করণীয় শীর্ষক অনুষ্ঠানে বিগত 15 বছরে এ খাতের নানা অনিয়ম দুর্নীতির চিত্র তুলে ধরেন উদ্যোক্তারা। শেখ রাসেল ডিজিটাল ল্যাব নামের একটা প্রশিক্ষণ প্রকল্পে তারা প্রায় 13,000 কোটি টাকা ব্যয় করেছে, যা কমপ্লিটলি ইউজলেস ছিল। এই অবস্থায় সরকার গঠনের সুযোগ পেলে তথ্য প্রযুক্তি খাতের উন্নয়ন এবং এ খাতে কর্মসংস্থান তৈরিতে বিএনপির পরিকল্পনা তুলে ধরেন দলের চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। সেমিকন্ডাক্টর, ডেটা, ইন্ডাস্ট্রি 4 সহ যে মূল খাতগুলো রয়েছে সেখানে সরাসরি 2 লক্ষ এবং ফ্রিল্যান্সিং এবং কন্টেন্ট ক্রিয়েটরদের মাধ্যমে পরোক্ষভাবে আরও 8 লক্ষ কর্মসংস্থান তৈরি করা। অনুষ্ঠানে বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক AKM ওয়াহিদুজ্জামান বলেন, সরকার গঠনের 180 দিনের মধ্যে দেশে ন্যাশনাল ই-ওয়ালেট সেবা চালু করা হবে। ন্যাশনাল ই-ওয়ালেট, পেপ্যালের মতো যে সুবিধা যেগুলো আমাদের ফ্রিল্যান্সারদের জন্য প্রয়োজন, 180 দিনের মধ্যে আমরা এই প্রসেসগুলো আমরা চালু করে দেব। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, বিগত 15 বছরে তথ্য প্রযুক্তি খাতে কোনো উদ্ভাবন হয়নি। বিগত 15 বছরে দেখেছি আইসিটির নামে আসলে টেকনোলজির কোনো উদ্ভাবন হয়নি, টেকনোলজির কোনো প্রয়োগ হয়নি। এখানে হয়েছে দুর্নীতি, সীমাহীন দুর্নীতি। এর আগে অনুষ্ঠানের শুরুতে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে শোক জানিয়ে নীরবতা পালন করা হয়। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বগুড়া 6 আসনে ভোটের প্রচারণায় লিফলেট এখন আর কেবল স্লোগান নয়, বরং নতুন প্রাণের উৎস। পরিবেশ বান্ধব বন কাগজ দিয়ে তৈরি এসব লিফলেটে মিশিয়ে দেওয়া হয়েছে শাকসবজির বীজ, যা মাটিতে পড়লে রূপ নেবে সবুজ চারাগাছে। রাজনীতির সঙ্গে নান্দনিকতা ও পরিবেশ রক্ষার এই অভিনব মেলবন্ধন এখন দারুণ সাড়া ফেলেছে সারা দেশে। শাহিনুর শাহিনের ছবিতে রৌনক নিয়ন্তার প্রতিবেদন। রাজনীতি যখন শুধু স্লোগানে সীমাবদ্ধ না থেকে মাটির কাছাকাছি পৌঁছায়, তখনই জন্ম নেয় নতুন সম্ভাবনা। বগুড়া 6 আসনে ধানের শীষের সমর্থনে এক অদ্ভুত দৃশ্য চোখে পড়ছে। ভোটারদের হাতে হাতে ঘুরছে বন কাগজ, যা শুধু কাগজের টুকরো নয়, বরং এক একটি প্রাণের সম্ভাবনা। এই লিফলেটগুলো সাধারণ প্রচারপত্র নয়, এতে সযত্নে মিশিয়ে দেওয়া হয়েছে টমেটো, মরিচ আর নানা রকমের শাকসবজির বীজ। পথে বা মাটিতে পড়ে এই লিফলেটগুলো আবর্জনায় রূপ নেবে না, বরং প্রথম বৃষ্টির স্পর্শে পাবে প্রাণ। এখান থেকে জন্ম নেবে সবুজ চারাগাছ। লিফলেট ব্যবহারের সরাসরি উপকার আছে পরিবেশের ওপর। এটি পরিবেশকে দূষণ করবে না, এখান থেকে গাছ জন্মাবে এবং সেই গাছ কার্বন নিঃসরণ কমাবে এবং বাসা বাড়িতে কিছুটা হলেও সবজির সাপ্লাই দিবে। প্রথাগত ধারার বাইরে নান্দনিক এই উদ্যোগটি নজর কেড়েছে সব শ্রেণীর মানুষের। নির্বাচনী প্রচারণা মানে আমরা যেরকম দেখে আসছি আগে থেকে, সেটার মধ্যে মানে একটা নতুনত্ব তো এটা অবশ্যই অ্যাড করে। আর এই প্রসেসটাও আমার কাছে ভালো লাগছে। যেহেতু এটা বীজ থেকে গাছ হবে, এটা কোনো ক্ষতিকারক নয়। এটা যেহেতু একটা পরিবেশ উপকৃত হবে। শহরে বাস করার অনুপযোগী, এক্ষেত্রে যদি এটা অ্যাপ্লাই করা হয়, আমার মনে হয় এটা খুব সমাজের উন্নয়ন এবং পরিবেশের উন্নয়নে ভালো কাজ করবে। বগুড়া 6 আসন সহ ঢাকা, খুলনা, নীলফামারী ও পটুয়াখালী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই বিশেষ কাগজের অর্ডার আসছে। ব্যবসায়িক মুনাফার চেয়ে পরিবেশ সংরক্ষণই এই সৃজনশীল উদ্যোগের মূল লক্ষ্য বলছেন এর উদ্যোক্তা। ওনার দলের আরও যারা প্রার্থী আছে বিভিন্ন জেলা থেকে, তারাও আমাদের কাছ থেকে নিচ্ছে। আমরা আমাদের ক্যাপাসিটিতে যতটুকু কুলাচ্ছে আমরা সরবরাহ করার চেষ্টা করছি। পুরাতন কাগজের স্ক্র্যাপ থেকে তৈরি করে রিসাইকেল করা হয়েছে। 1 টন কাগজ তৈরি করতে আমাদের খরচ হয় 1200 থেকে 1500 লিটার পানি। তারপরে হচ্ছে কাগজ বানানোর প্রক্রিয়ার সময় সাধারণত ইন্ডাস্ট্রিতে কী করে, ব্লিচ করে প্রচুর পরিমাণে, বিভিন্ন অ্যাসিড ব্যবহার করে। এগুলো কিছুই আমরা ব্যবহার করছি না। ফলে যে কাগজটা আমরা তৈরি করছি তার মধ্যে আবার বীজ দিয়ে দিচ্ছি। ফিনিশড প্রোডাক্ট হিসেবে যখন এটা যায়, তখন এটা একদমই ইকো ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট হিসেবে যায়। সৃজনশীল এই উদ্যোগ প্রমাণ করে রাজনীতি মানে কেবল মিছিল মিটিং নয়, রাজনীতি মানে সুন্দরের চর্চা এবং আগামীর বাসযোগ্য পৃথিবীর অঙ্গীকার। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। এবার নির্বাচনে অনিয়মের কোনো সুযোগ নেই জানিয়ে এসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বললেন, জিততে হবে ভোটে। এদিকে ভোটের মাঠে নিরাপত্তায় 37,000 সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছে বিজিবি।
কমিটি কাজ করছে। নির্বাচন উপলক্ষে ভোলা জেলার আইন শৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স টিমের সাথে আলোচনা সভায় অংশ নেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। অংশ নেন জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ জেলার শীর্ষ কর্মকর্তারা। আজ পর্যন্ত কোনো ইনস্ট্রাকশন আপনাদেরকে দেওয়া হয় নাই যেটা পক্ষপাতমূলক, ভবিষ্যতেও দেওয়া হবে না। এ সময় নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান নির্বাচন কমিশনার। 1 নম্বর পূর্ব শর্ত হচ্ছে স্বচ্ছতা। যা করবেন স্বচ্ছভাবে করবেন। দের ইজ নাথিং দ্যাট নিডস টু বি হিডেন। কোনো কিছু হাইড করার কিচ্ছু নেই। শতকরা 100% নিরপেক্ষ থাকতে হবে। যখন আমি আমার দায়িত্ব পালন করছি আর কোনো আমার পছন্দ অপছন্দ নাই, এক সুতাও ডানে থেকে বামে যাওয়া যাবে না। সকল প্রার্থী সকল দলকে সমানভাবে ট্রিটমেন্ট করতে হবে। এদিকে রাজধানীর মিরপুরে জাতীয় সুইমিং কমপ্লেক্সে বিজিবির অস্থায়ী বেজ ক্যাম্পে সংবাদ সম্মেলন করে সংস্থাটির ঢাকা সেক্টর। বলা হয়, নির্বাচনে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কোনো ধরনের মারণাস্ত্র ব্যবহারের পক্ষে নয় বিজিবি। আমাদের কাজ হবে অত্যন্ত কম শক্তি ব্যবহার করে আমাদের স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা। আমাদের শ্রদ্ধেয় মহাপরিচালক মহোদয় আমাদেরকে আমরা এই আইন শৃঙ্খলা রক্ষা করতে যে আমরা লিথাল ওয়েপেন ব্যবহার না করার পক্ষে। সীমান্তে টহলের পাশাপাশি নির্বাচনে 37,000 বিজিবি সদস্য দায়িত্ব পালন করবে বলে জানানো হয়। একই সাথে অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় র্যাপিড অ্যাকশন, কুইক রেসপন্স টিম ছাড়াও বিজিবির হেলিকপ্টার মোতায়েন থাকবে। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। জালিয়াতির মাধ্যমে বিসিএস ক্যাডার হয়েছেন অন্তত 1 ডজন ব্যক্তি। এর মধ্যে উপসচিব ও এসপি পদে চাকরিরত 4 জন। দুদকের অনুসন্ধান বলছে, ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট ও জাল সনদ দেখিয়ে চাকরি পেয়েছেন তারা। বিশেষজ্ঞরা বলছেন, জালিয়াতির মাধ্যমে চাকরি বাগিয়ে নেওয়া ব্যক্তিদের কাছ থেকে বেতন ভাতা সহ সব অর্থ ফেরত নেওয়ার সঙ্গে শাস্তি দেওয়া জরুরি। চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস ক্যাডার হয়েছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কামাল হোসেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর প্রথমে তার বিরুদ্ধে মামলা করে দুদক। এ মামলায় জামিন নিতে গেলে 35তম বিসিএস এর এই কর্মকর্তাকে কারাগারে পাঠান আদালত। দুদকের তথ্য বলছে, জালিয়াতির মাধ্যমে বিসিএস ক্যাডার হয়েছেন এরকম 1 ডজন ব্যক্তির তথ্য পেয়েছেন তারা। এর মধ্যে 2008 সালের 29তম বিসিএস এ নিয়োগপ্রাপ্ত হন 6 জন। তাদের বিরুদ্ধেও মামলা করেছে সংস্থাটি। মামলায় বলা হয়েছে, কোটা না থাকলেও ফল প্রকাশের 6 মাস পর ভুয়া মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পেয়েছেন। তারা হলেন উপসচিব নাহিদা বারিক, রকিবুর রহমান খান, তোফাজ্জল হোসেন, পুলিশ সুপার খোরশেদ আলম সহ অন্যরা। এছাড়া জাল সনদে 38 ও 41তম বিসিএস এ চাকরি নেওয়ার অভিযোগে আরও 3 জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। দুদক বলছে, শুধু বিসিএস ক্যাডারদের টার্গেট করে নয়, বরং যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আসছে তাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে পদক্ষেপ। আমাদের কাছে যে অভিযোগগুলো এসে থাকে সেগুলি যথাযথভাবে পর্যালোচনা করে অনুসন্ধানের জন্য নেওয়া হয় এবং সংশ্লিষ্ট অনুসন্ধান দল অনুসন্ধান শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির এই নেতা বলছেন, জাল জালিয়াতির মাধ্যমে বিসিএস ক্যাডার হওয়া ব্যক্তিদের লক্ষ্যই থাকে দুর্নীতি করা। কাজেই তাদের শাস্তির আওতায় আনতেই হবে। সবাই দেখি অ্যাডমিন ক্যাডারে যাইতে চায়। কেন যাইতে চায়? কারণ তার যে শান শওকত, এইটার জন্য আমি 10 লাখ 20 লাখ 30 লাখ ঘুষ দিয়ে খরচ করে আবিদ আলী কোটা যদি আমি হইতে পারি একবার, তো এই টাকা তো পরিশোধ করা আমার জন্য কোনো বিষয় না। তাহলে ওখানে যাবে কেন? এছাড়া পিএসসির সাবেক ড্রাইভার আবেদ আলীর সহায়তায় চাকরি নেওয়ার অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকুকে সম্প্রতি দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছেন দুর্নীতি দমন কমিশন। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের নিউ মোরিং টার্মিনাল বিদেশিদের কাছে ইজারার সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার সকাল থেকে ধর্মঘট পালন করছেন বন্দর শ্রমিক কর্মচারীরা। বহির্নগরেও পণ্য খালাস বন্ধের হুঁশিয়ারি দিয়েছে তারা। বিশৃঙ্খলা হলে কঠোর ব্যবস্থার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। শনিবার সকাল থেকে চট্টগ্রাম বন্দরের কোনো গেটেই ছিল না পণ্যবাহী ট্রাক কিংবা কাভার্ড ভ্যান। অনেকটাই শুনশান অবস্থা। খালাস বন্ধ থাকায় বন্দরের ভেতরে কোনো গাড়ি প্রবেশ করেনি কিংবা বেরও হয়নি। বন্দরের ভেতরের অবস্থাও ছিল একই রকম। শ্রমিক কর্মচারীরা কর্মস্থলে এসে সাইন করেছেন, তবে কোনো ধরনের অপারেশনাল কার্যক্রমে অংশ নেননি। এতে কন্টেনার হ্যান্ডেলিং সহ সব কাজ বন্ধ ছিল। পরে সকাল 11টার দিকে বিভিন্ন শ্রমিক সংগঠন বন্দর এলাকায় মিছিল বের করে। এই সময় নিউ মোরিং কন্টেনার টার্মিনাল বিদেশিদের ইজারা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান জানান আন্দোলনকারীরা। বাংলাদেশের অর্থনীতির কথা চিন্তা করে আপনারা আপনাদের এই সিদ্ধান্ত থেকে সরে আসুন।
অন্যথায় চট্টগ্রাম বন্দরে আমরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। এদিকে সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন এবং বিশৃঙ্খলায় জড়ালে কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এদিন সকাল থেকে বন্দর ভবনের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান দেখা গেছে। তবে সরকার এই সিদ্ধান্ত থেকে সরে না এলে বহির্নোঙরেও পণ্য খালাস বন্ধের হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা। আমাদের নিজস্ব টাকায় নির্মিত শতভাগ লাভজনক, যেখানে 1 টাকারও ইনভেস্টমেন্ট করার নতুন করে কোনো সুযোগ নাই, সেটা কেন আমরা বিদেশিদেরকে দিব? 2 দিনের ধর্মঘটে রোববার বন্দরের অপারেশনাল কার্যক্রম বন্ধের পাশাপাশি দাপ্তরিক কাজও বন্ধ রাখবেন শ্রমিক কর্মচারীরা। ফেদুসলিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। নির্বাচন শুধু ভোট আয়োজনে সীমাবদ্ধ নয়, বরং এটি ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে প্রতিরোধ। একই সঙ্গে এটি অন্যায়, অত্যাচার, গুম, খুন ও জেল জুলুমের বিরুদ্ধে জনরায়ের নির্বাচন, এমন অভিমত উঠে এসেছে ছায়া সংসদে। শনিবার সকালে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি এর আয়োজনে ছায়া সংসদে সব কথা বলেন বক্তারা। তারা বলেন, রাজনীতিতে মতপার্থক্য থাকবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। তবে নির্বাচনী প্রচারে অতিমাত্রায় বিষোদ্গার, কুৎসা ও আক্রোশ রাজনৈতিক অঙ্গনকে অস্থিতিশীল করে তুলছে। এর সুযোগ নিয়ে পরাজিত শক্তি নির্বাচনকে ভণ্ডুল করার চেষ্টা করতে পারে বলে সতর্ক করেন বক্তারা। ছায়া সংসদ শেষে বিজয়ী দলকে পুরস্কার তুলে দেন অধ্যাপক মাহবুবুল্লাহ। সংখ্যাগরিষ্ঠ দল থাকে, সংখ্যালঘিষ্ঠ দল থাকে। ডেমোক্রেসি করতে হলে এই রাজা এবং প্রজার ব্যবধান ঘুচিয়ে দিতে হবে, এটাই আমার কথা। এবং সমাজে সর্বস্তরের মানুষের যে অভিগম্যতা, যেটাকে বলা হয় অ্যাক্সেস, এবং আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে সোশ্যাল মোবিলিটি, সেটা নিশ্চিত করতে হবে। পর্দা নামল 30তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। শনিবার বিকেলে মেলার সমাপনী ঘোষণা করেন বাণিজ্য উপদেষ্টা। শেষ দিনে বাড়তি বিক্রির আশায় অতিরিক্ত মূল্য ছাড় দেয় স্টল ও প্যাভিলিয়নগুলো। বাড়তি ছাড়ে পণ্য কিনতে উৎসুক ছিলেন ক্রেতারাও। পর্দা নামল 30তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। শনিবার বিকেলে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মাসব্যাপী এ মেলার সমাপ্তি ঘোষণা করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এ সময় তিনি বলেন, ভবিষ্যতে বেশি জায়গা নিয়ে মেলার আয়োজন করার পরিকল্পনা রয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের। আমরা পূর্ত মন্ত্রণালয় থেকে 6 একর অতিরিক্ত জায়গা নেওয়ার জন্য কাজ করছি। আশা করি এই জায়গাটা যদি ইবিবির অনুকূলে বরাদ্দ দেওয়া হয়, তাহলে আমাদের এটার অবয়ব এবং এটার অবকাঠামোগত যে প্রয়োজন রয়েছে সেটাকে আমরা বৃদ্ধি করতে পারবো, এবং সেখানে আমরা নিশ্চয়ই মাল্টি স্টোরি বিল্ডিং করে এর সক্ষমতা বৃদ্ধি করতে পারবো। এদিকে শেষ দিনে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সকাল থেকেই মুখরিত ছিল মেলা প্রাঙ্গণ। দূর দূরান্ত থেকে পরিবার পরিজন নিয়ে আসেন দর্শনার্থীরা। ড্রেস এগুলো দেখবো, আর যে জুতা এগুলো দেখতেছি। ওভারঅল ভালো, তো মানুষ আছে অনেক, কেনাকাটা হচ্ছে অনেক। শেষ দিনে বেশি বিক্রির আশায় অতিরিক্ত অফার দেয় স্টল প্যাভিলিয়নগুলো। এতে বেশি মূল্য ছাড়ে বেশি জিনিস কিনতে পারায় খুশি ক্রেতারা। পুরো মেলাতে পুরো মাস ভালোই গেছে, আলহামদুলিল্লাহ। বাচ্চার জন্য কেনাকাটা করছি, নিজের জন্য করছি, বাসার জন্য করছি, সবার জন্যই করছি। শেষবারের দিন যেহেতু সবাই আসছে, আবার ডিসকাউন্টও ভালো দিচ্ছে। শেষ দিকে মোটামুটি হচ্ছে, বাট আরো 3 দিন দিলে ভালো হইতো। এবারের মেলায় 11 ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে 40টি প্রতিষ্ঠান। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। ক্যাম্পের কাঁটাতারের বেষ্টনী বা চেকপোস্ট ফাঁকি দিয়ে লোকালয়ে অবাধে যাতায়াত করছেন রোহিঙ্গারা। এতে আসন্ন নির্বাচনের নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। এমনিতে মিয়ানমারের বিদ্রোহী গ্রুপগুলোর সংঘাতে সীমান্তে উত্তেজনা বিরাজ করছে, তার সঙ্গে যুক্ত হচ্ছে বিপথগামী রোহিঙ্গাদের ভোটে ব্যবহারের চেষ্টা। এ অবস্থায় নিরাপত্তা নিশ্চিতে রোহিঙ্গাদের ক্যাম্পের বাইরে আসা ঠেকানোর দাবি তুলেছেন স্থানীয়রা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প আশ্রিত রোহিঙ্গাদের নিরাপত্তার জন্য দেওয়া হয়েছিল কাঁটাতারের বেষ্টনী, কিন্তু এসব বেষ্টনীর বেহাল অবস্থা। অনেক স্থানে কাঁটাতারের চিহ্নও নেই, যার কারণে রোহিঙ্গারা অবাধে লোকালয়ে যাতায়াত করছে। আর ক্যাম্পে যেসব সিসি ক্যামেরা লাগানো হয়েছিল সেগুলোরও কোনো অস্তিত্বই নেই বললেই চলে। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই অবস্থায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অবাধে বের হচ্ছেন রোহিঙ্গারা। জনপ্রতিনিধি ও রোহিঙ্গা কমিউনিটির নেতাদের দাবি, নির্বাচনে রোহিঙ্গাদের ব্যবহারে শঙ্কা রয়েছে। সামনে জাতীয় সংসদ নির্বাচন, যদি রোহিঙ্গারা এভাবে অবাধে বের হয়ে যেতে পারে, তাহলে নির্বাচনে একটা প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। অনরাদ নির্বাচন যেতদিন ওই নজাগই এতদিন ফাইলে হাউস কমিউনিটি ক্যাম্পর মাঝে আবদন নগরনসা
আর হোস্ট কমিউনিটির ফাঁতি রোহিঙ্গারে বারে যাইতে নদংসা। এদিকে শঙ্কার বিষয়টি মাথায় রেখে কক্সবাজারের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীও কঠোর অবস্থানে। যে সমস্ত আমাদের রোহিঙ্গারা ইতিমধ্যে বাইরে চলে এসছে বলে আমরা ধারণা করছি, তাদের বিরুদ্ধে আমরা আসলে এক ধরনের অভিযান পরিচালনা করার কথা চিন্তা করছি। ইতিমধ্যে আমরা কার্যক্রম গ্রহণ করছি যাতে তারা যত্রতত্র বাইরে বের হয়ে না আসতে পারে। আর কোনো রোহিঙ্গা ক্যাম্প ছেড়ে বাইরে গিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন। কোন রোহিঙ্গা যদি কোনো রকম কোনো নির্বাচনী প্রচারণা, মিছিল, মিটিং কোনো কিছুতে যদি অংশগ্রহণ করে আইনগতভাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। বর্তমানে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 33টি আশ্রয় শিবিরে বসবাস করছে 15 লাখেরও বেশি রোহিঙ্গা নাগরিক। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দেখছেন প্রবাসী সময়। দেশের বাইরের খবর। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় নিরাপত্তা বাহিনীর 10 সদস্য সহ 21 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। জবাবে নিরাপত্তা বাহিনীর অভিযানে সশস্ত্র গোষ্ঠীর অন্তত 67 জন প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছেন নিরাপত্তা কর্মকর্তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। এদিকে সরকারি বিভিন্ন স্থাপনায় হামলার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি। স্থানীয় সময় শনিবার ভোরে বেলুচিস্তান সহ পাকিস্তানের একাধিক পুলিশ স্টেশন, আধাসামরিক বাহিনীর স্থাপনা, কারাগার লক্ষ্য করে বন্দুক ও গ্রেনেড হামলা চালায় সশস্ত্র গোষ্ঠী। বিভিন্ন স্থানে হামলায় নিরাপত্তা বাহিনীর সদস্য সহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হন, আহত হন বহু মানুষ। হামলার জবাবে সেনাবাহিনী, পুলিশ ও সন্ত্রাসবাদী ইউনিট অভিযান শুরু করে। অভিযানে বেশ কয়েকজন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত অভিযান চলমান থাকবে বলেও জানানো হয়। এদিকে বেলুচিস্তান জুড়ে হামলার ঘটনায় দায় স্বীকার করেছে নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি বিএলএ। বিভিন্ন স্থানে হামলা চালিয়ে নিরাপত্তা বাহিনীর অর্ধশতাধিক সদস্যকে হত্যার দাবি করেছে সংগঠনটি। সশস্ত্র হামলার ঘটনায় কয়েকটি জেলার সরকারি হাসপাতালে জরুরি অবস্থা জারি করেছে দেশটির স্বাস্থ্য দপ্তর। এদিকে সন্ত্রাসী তৎপরতায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে নিরাপত্তা বাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সন্ত্রাসবাদ পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলমান থাকবে বলেও জানান শাহবাজ শরীফ। নাসরিন রুমি, সময় সংবাদ। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে মালদ্বীপে স্মরণ সভা হয়েছে। সভায় অংশ নেন মালদ্বীপ সরকারের প্রতিনিধি, বিভিন্ন দেশের কূটনীতিক, সাংবাদিক ও প্রবাসী বাংলাদেশিরা। প্রয়াত বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকার কথা তুলে ধরেন বক্তারা। খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে বিস্তারিত। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিভিন্ন দেশে বাংলাদেশ মিশনে খোলা হয় শোক বই। মালদ্বীপের সরকারি প্রতিনিধি ও বিভিন্ন দেশের কূটনীতিক ও প্রবাসী বাংলাদেশিদের সমবেদনা ও সংহতি বার্তা সংরক্ষণে আয়োজন করা হয় বিশেষ স্মরণ সভা ও প্রবন্ধ উপস্থাপন। শুক্রবার সন্ধ্যায় মালদ্বীপের জাতীয় বিশ্ববিদ্যালয়ে আয়োজন করে বাংলাদেশ হাই কমিশন। সভায় প্রয়াত বেগম জিয়ার গণতান্ত্রিক সংগ্রাম, আত্মত্যাগ ও সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় অসাধারণ ভূমিকা তুলে ধরেন বক্তারা। Begum Khaleda Zia also contributed meaningfully to the advancement of regional cooperation through the South Asian Association for Regional Cooperation South. For the nation of Bangladesh to take inspiration from her work and her dedication to improve the lives of all Bangladeshis. First woman to lead the government of Bangladesh, she emerged as a symbol of leadership, resilience and political participation for women across our country. She emerged as a symbol of empowerment. এছাড়াও প্রয়াত বেগম খালেদা জিয়ার জীবনীর উপর প্রবন্ধ উপস্থাপন ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। শিউলি রোজা, সময় সংবাদ। কুয়েতে সামার লিগ ক্রিকেট টুর্নামেন্টে পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, ভারতের দলকে হারিয়ে শিরোপা জিতেছে প্রবাসী বাংলাদেশিদের দল বাংলাদেশ ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব। এই জয়ের মাধ্যমে প্রবাসীরা আবারও প্রমাণ করলেন তারা শুধু রেমিটেন্স প্রেরণে নয়, বিদেশের মাটিতে দেশের সুনাম রক্ষায়ও এগিয়ে। কুয়েত থেকে বিস্তারিত জানাচ্ছেন মঈন সুমন। কুয়েতে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সামার লিগ ক্রিকেট টুর্নামেন্ট। আল রাই ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের ফাইনাল।
শিরোপা নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জেলেপ নাইট রাইডার্স জেকেআর। নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে 149 রান। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব শুরুতে কিছুটা চাপে পড়ে, তবে শেষ দিকে সোহাগ জসিমের ব্যাটে ঘুরে দাঁড়ায় দলটি। 36 বলে 80 রানের এক দৃষ্টিনন্দন ইনিংস খেলেন সোহাগ, নির্বাচিত হন ম্যান অব দ্য ফাইনাল। 3 উইকেটের জয়ে ট্রফি নিশ্চিত করে বাংলাদেশ ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব। আনএক্সপেক্টেড যে এরকম জায়গার মধ্যে আমরা ম্যাচ দেখতে পারবো, বাংলাদেশের একটা মজা নিতে পারবো এখানে। আমাদের বাংলাদেশের কমিউনিটিটা একসাথে হয়, এটা বিদেশের মাটিতে অনেক সুন্দর। পাকিস্তান, ইন্ডিয়া সবার সাথে খেলাধুলা করে এতটুকু মাশাআল্লাহ আগাইছে, আর আমরা চাই যেন আগামীতে যেন আরো ভালো হয়, এরকম খেলতে পারে, আমরা দেখতে পারি। কর্মের ফাঁকেও যদি আমরা সপ্তাহে একদিন এই প্রবাসীদের মনে একটা এই খেলাধুলার মাধ্যমে সুস্থ রাখতে পারি এবং তার মনকে হুঁশি রাখতে পারি, তারা কিন্তু সেই মন হুঁশির মাধ্যমে তারা তাদের চাকরি ক্ষেত্রে বলেন, ব্যবসা ক্ষেত্রে বলেন, তারা উন্নত করতে পারবে। টুর্নামেন্টে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও ভারতের মোট 10টি ক্লাব অংশগ্রহণ করে। প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টের প্রশংসা করেন বিদেশি খেলোয়াড়রা। हम लोग बहुत एंजॉय करते हैं इनका ऑर्गेनाइजेशन का, खासकर जो है ना, इनको जो टूर्नामेंट वगैरह करते हैं, हम लोग इसमें दिल से हमारा ख्वाहिश है कि ये गेम करते रहें, हम लोग एंजॉय करते हैं। कोई हार जीत का ये नहीं मैटर करता, जो अच्छा खेलेगा वो जीतेगा। আয়োজকরা জানান, প্রবাসীদের সহযোগিতা পেলে ভবিষ্যতে আরো বড় ও সুন্দর টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব। আমরা যেন আমাদের বাংলাদেশকে যেন তুলে ধরতে পারি এই খেলার মাধ্যমে। অবশ্যই আমাদের যে বিত্তমানরা আছে কুয়েতে, তাদের সাহায্য সহযোগিতা চাই এবং আমরা যেন এগিয়ে যেতে পারি। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও প্রাইজ মানি তুলে দেন অতিথিবৃন্দ। বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রবাসী বাংলাদেশিদের এই উদ্যোগের প্রশংসা করেন প্রধান অতিথি। আগামীতে যাতে হয় আমাদের সর্বোত্তম সহযোগিতা থাকবে এবং যারা আর্থিকভাবে সচ্ছল, আপনাদেরকে অনুরোধ করব আপনারা যাতে সবাই আসেন আমাদের এই খেলোয়াড়দেরকে উৎসাহিত করার জন্য। ক্রীড়ার মাধ্যমে সৌহার্দ্য আর সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে প্রবাসী বাংলাদেশিদের এই উদ্যোগ প্রশংসিত হয়েছে বিদেশিদের কাছেও। প্রবাসী বাংলাদেশিরা আবারও প্রমাণিত করলেন, শুধু দেশ নয়, বিদেশে বাংলাদেশের সুনাম অক্ষুণ্ণ রাখতে তারা বদ্ধপরিকর। কুয়েতের আল্লাহ ক্রিকেট গ্রাউন্ড থেকে মঈন সুমন, সময় সংবাদ। দেখছেন প্রবাসী সময়। ক্রিকেটারদের জন্য নতুন প্রণোদনা বিসিবির। বিশ্বকাপে না যাওয়ায় আর্থিক ক্ষতি পোষাতে অদম্য বাংলাদেশ টি-20 কাপ নামে নতুন টুর্নামেন্ট মাঠে নামালো ক্রিকেট বোর্ড। ধূমকেতু, দুর্বার এবং দুরন্ত নামে 3 দলে ভাগ হয়ে টুর্নামেন্টে অংশ নেবেন ক্রিকেটাররা। লিটন শান্তর সঙ্গে অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে আকবর আলীর হাতে। মিরপুরের ক্রিকেট স্টেডিয়ামে 5 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে টুর্নামেন্ট চলবে 9 ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন ম্যাচের আগে দর্শকদের জন্য থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন। টি-20 বিশ্বকাপ শুরু 7 ফেব্রুয়ারি। প্রথম দিনে এই ম্যাচ ছিল বাংলাদেশের। সব ঠিক থাকলে সেদিন ইডেন গার্ডেন্স মাতাতো লিটন দাসরা, কিন্তু নিরাপত্তা শঙ্কায় হলো না কিছুই। সরকারি সিদ্ধান্তে বিশ্বকাপ বয়কট করে এখন ঘরে বসে আছেন লিটন সাইফরা। বিশ্বকাপ বয়কটে বিসিবির সঙ্গে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারাও। তাই ক্রিকেটারদের জন্য নতুন প্রণোদনার ঘোষণা ক্রিকেট বোর্ডের। অদম্য বাংলাদেশ টি-20 কাপ নামে নতুন একটা ত্রিদলীয় টুর্নামেন্ট মাঠে নামালো বিসিবি। প্রাইজ মানি এবং ম্যাচ ফি মিলিয়ে 2.5 কোটি টাকার এই টুর্নামেন্ট শুরু হবে বিশ্বকাপ শুরুরও 2 দিন আগে, 5 ফেব্রুয়ারি। 5, 6, 7 3টি ম্যাচের পর 2 দলের মধ্যে ফাইনাল হবে 9 ফেব্রুয়ারি। শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টায়। অদম্য টি-20 কাপে 3 দলে ভাগ হয়ে খেলবেন ক্রিকেটাররা। দল 3টার নাম ঠিক করে দিয়েছে বিসিবি: ধূমকেতু, দুর্বার এবং দুরন্ত। ধূমকেতুর অধিনায়কত্ব করবেন বাংলাদেশের টি-20 দলের অধিনায়ক লিটন কুমার দাস। দুর্বারের দায়িত্ব সামলাবেন টাইগারদের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আর দুরন্তের ক্যাপ্টেন বাংলাদেশের ঘরোয়া আসরের সফলতম অধিনায়ক যুব বিশ্বকাপ জয়ী আকবর আলী। টুর্নামেন্টের আকর্ষণ বাড়াতে আইপিএল এর মতো ইম্প্যাক্ট ক্রিকেটার খেলানোর নিয়ম রাখা হয়েছে এই আসরে। শুধু অধিনায়ক কিংবা স্কোয়াড নয়, 3 দলের জন্য হাই ভোল্টেজ কোচিং প্যানেলও সাজিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ধূমকেতুর হেড কোচ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন, আর তার সহকারী হিসেবে থাকবেন জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। দুর্বারের দায়িত্বে থাকবেন মিজানুর রহমান বাবুল এবং তুষার ইমরান জুটি। আর দুরন্তদের সামাল দেবেন বিপিএল চ্যাম্পিয়ন কোচ হান্নান সরকার এবং রাজিন সালেহ ডুও। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচে দর্শকদের জন্য থাকছে বিশেষ আয়োজন। প্রতিদিন বিকেল 4টায় ম্যাচ শুরুর 2 ঘন্টা আগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে পারবেন সমর্থকরা। দর্শকরা 100 টাকায় ইস্টার্ন, 200 টাকায় নর্দার্ন এবং সাউদার্ন, 500 টাকায় ক্লাব হাউস এবং 1000 টাকায় গ্র্যান্ড স্ট্যান্ডে বসে দেখতে পারবেন এই পুরো আয়োজন। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ।
নারী টি-20 বিশ্বকাপ বাছাই পর্বে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। ব্যাটে বলে দারুণ ছন্দে থাকায় দল নিয়ে আত্মবিশ্বাসী সহ অধিনায়ক নাহিদ আক্তার। শেষ ম্যাচ জিতে বাছাই পর্বের শিরোপার সঙ্গে দল মূল পর্বের প্রস্তুতিও সেরে রাখতে চায় বলে জানান তিনি। কীর্তিপুর ত্রিভুবন ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় সকাল 9:45। বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত হয়েছে আগেই। দুর্দান্ত ছন্দ দেখিয়ে টাইগ্রেসরা সম্ভাবনা তৈরি করেছে বাছাই পর্বে চ্যাম্পিয়ন হওয়ার। সেই লক্ষ্যে টেবিলের দ্বিতীয় স্থানে থাকা নেদারল্যান্ডসের মুখোমুখি হবে নিগার সুলতানা জ্যোতির দল। বোলিং ব্যাটিং দুই বিভাগেই ছন্দ দেখাচ্ছে টিম বাংলাদেশ। আগের ম্যাচটায় নিজেদের টি-20 ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রহ করেছে লাল সবুজের প্রতিনিধিরা। জয় পেয়েছে টানা 6 ম্যাচে। অন্যদিকে নেদারল্যান্ডসকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই, কারণ তারাও এরই মধ্যে কোয়ালিফাই করেছে বিশ্বকাপে। ডাচরাও আছে বিশ্বকাপ বাছাই পর্বে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে। ম্যাচটা একরকম অঘোষিত ফাইনালও বলা যায়। নেপালের কীর্তিপুরের ত্রিভুবন ক্রিকেট গ্রাউন্ডে লড়াইটা একেবারে সহজ হবে না বাংলাদেশের জন্য। নেদারল্যান্ডস এখন পর্যন্ত জয় পেয়েছে 5 ম্যাচে, যদিও সবশেষ 2 দেখায় 2টি ম্যাচই জয় পেয়েছে বাংলাদেশ। এই ম্যাচে ব্যাট হাতে দিলারা, জ্যোতি, সোভানাদের উপর থাকবে গুরু দায়িত্ব। শেষ ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়ে বাছাই পর্ব শেষ করতে চায় টাইগ্রেসরা। আলহামদুলিল্লাহ, আমরা টানা 6টা ম্যাচ জয়লাভ করতে পেরেছি। আর আমাদের আরেকটা ম্যাচ আছে, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব জয়ের ধারা বজায় রাখার জন্য এবং চ্যাম্পিয়ন হওয়ার জন্য। বাছাই পর্বে ব্যাটাররা যেমন মুনশিয়ানা দেখাচ্ছে, একই সঙ্গে বোলাররাও দায়িত্ব নিচ্ছেন সমানতালে। ব্যাটিং উইকেটেও দারুণ বল করছেন মারুফা, নাহিদা, রাবেয়ারা। তাই এখান থেকে বিশ্বকাপের মূল পর্বের প্রস্তুতিও সেরে রাখতে চায় সারোয়ার ইমরানের দল। আলহামদুলিল্লাহ, অ্যাজ এ টিম আমরা 3টা টি-20 খুব ভালো করছি। স্পেশালি ব্যাটাররা খুবই ভালো করছে, তারা খুব ভালো ফর্মে আছে। আশা করছি যে তারা এই ফর্মটা ধরে রাখবে। ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে অবশ্যই আমাদের 4 থেকে 5 মাসের একটা সময় আছে। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যে ওখানে বেস্ট প্রিপারেশনটা নিয়ে ওয়ার্ল্ড কাপে যাওয়ার জন্য। বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত হয়ে যাওয়ায় এই ম্যাচ দিয়ে সাইড বেঞ্চ বাজিয়ে দেখার সুযোগ পাচ্ছে টিম টাইগ্রেস। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। এ ছিল প্রবাসী সময়। সঙ্গেই থাকুন সময়ের।